আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 4 হিস্টোরি মেজর, এটা দ্বিতীয় পত্র। তোমাদের 4th সেমিস্টারে হিস্টোরি মেজরের দুটো পেপার রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রের সাজেশন আপলোড করা হবে, তোমরা আর কিছুক্ষণের মধ্যে তোমরা প্রথম পত্রের সাজেশনও পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, তোমাদের মেজর 2 পেপারে যে সিলেবাসের শিরোনাম রয়েছে সেটা হচ্ছে ইউরোপ ইন ট্রানজিশন 14 to 18th সেঞ্চুরি। তোমাদের এই সিলেবাসের উপরে বড় প্রশ্ন অর্থাৎ 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। এটা সাজেশন ঠিক নয়, তবে সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমাদের দেখাবো এবং কি কি প্রশ্ন আমরা সেই পিডিএফ কপিতে রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের দেখাবো। কারণ তোমাদের নতুন সিলেবাস এবং অনেক বড় সিলেবাস। বিগত দিনে যে অনার্সের সিলেবাস ছিল, দুটো পেপারের সিলেবাসকে তোমাদের এখানে একটি পেপার করা হয়েছে, অর্থাৎ তোমাদের মেজরের দুটো পেপার রয়েছে কিন্তু অনার্সের 4টি পেপারের সমান তোমাদের দুটো পেপারের সিলেবাস, যে কারণে অনেক বড় সিলেবাস। তো আমরা 30 থেকে 35খানা প্রতি পেপারের সাজেশনে আমরা প্রশ্ন রাখি, কিন্তু এই পেপারে সম্ভব নয়। আমরা যে কারণে আমাদের প্রশ্ন সংখ্যা বেড়েছে, তোমরা চাইলে পুরো সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে। কারণ নতুন সিলেবাস, রিস্ক নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, তাই আমরা কোনো ছেলেমেয়েকেই রিস্কের মধ্যে ফেলতে চাই না। কারণ যত এখন সেমিস্টার সামনের দিকে যাবে তত কিন্তু তোমাদের কঠিন হবে, তাই তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এই সমস্ত প্রশ্ন পড়বে, নইলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবে। দেখো, সিলেবাস 2025, তোমাদের সিলেবাসের শিরোনাম ইউনিট 1-এ তোমাদের ইংলিশের সিলেবাস রয়েছে, আমি বাংলায় তুলে ধরছি। ইউরোপীয় তন্ত্র কাঠামোগত বৈশিষ্ট্য, ক্রুসেড, 14দশ শতকের সামন্ততন্ত্রের সংকট, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন, কিন্তু পূর্ব ইউরোপে সামন্ততন্ত্রের অস্তিত্ব টিকে থাকা। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে রেনেসাঁ, ধর্ম সংস্কার, কাউন্টার সংস্কার বা নতুন সামাজিক চিন্তাধারার আলোকে মুদ্রণ বিপ্লব, ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদের বিস্তার, শিল্প, স্থাপত্য, বিজ্ঞান, সাহিত্য। এখানে তোমাদের মনে হতে পারে ছোট, কিন্তু ছোট নয়, বিশাল পরিসর এই সিলেবাস। এরপরে দেখো ইউনিট 3, ভৌগোলিক আবিষ্কার, বাণিজ্যিক এবং মূল্য বিপ্লব, শিল্প সমাজের বাণিজ্যবাদের উত্থানের মাধ্যমে সমাজতন্ত্রবাদ থেকে পুঁজিবাদের ইউরোপের অভিযানের বিতর্ক। ইউনিট 4-এ তোমাদের রয়েছে, দেখো, ইউরোপের 30 বছরের যুদ্ধ থেকে 7 বছরের যুদ্ধ পর্যন্ত জাতি রাষ্ট্রের উত্থান, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর উদারনৈতিক ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, কারণ তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী বইপত্র কিনতে যাও তাও তোমাদের 2 থেকে 3খানা বই কিনতে হবে, তাতেও সমস্ত প্রশ্নের উত্তর পাবে কিনা সন্দেহ রয়েছে। তারপর সেখান থেকে তোমাদের নোটস তৈরি করে নিতে হবে। এগুলো টেক্সট বুক ছাড়া তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে না, তাই সেখানে প্রচুর তোমাদের খরচ হবে, সেই সঙ্গে প্রচুর সময় ব্যয় করে তোমাদের নোটস তৈরি করতে হবে। আর আমাদের নোটস তৈরি করা আছে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই নোটস তৈরি হয়, তাই আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়। তাই তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, আমাদের কাছে নোটস নিলে আমাদেরও এই কাজটি চালিয়ে যাওয়ার সুবিধা হবে। তাই সরাসরি আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর, ইউরোপের সামন্ততন্ত্রের পতনে ক্রুসেডের ভূমিকা কী ছিল। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেইগুলো তোমাদের সাজেশন। বাকি যে প্রশ্নগুলো দেখবে সেগুলো কিন্তু আমাদের এই পিডিএফ কপিতে সেই প্রশ্নগুলোর উত্তর থাকবে। ফ্রান্সের যুদ্ধের অর্থাৎ 1562 থেকে 1598 এর কারণ আলোচনা করো। এখানে অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না কারণ ভিডিও অনেক লম্বা হবে। তারপরে দেখো, ইউরোপের ক্রুসেডের তাৎপর্য কী ছিল। তারপরে সমকালীন ইউরোপের উপরে ক্রুসেডের আর্থ সামাজিক প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর, ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের পটভূমি আলোচনা করো। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো।
পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ কী ছিল? আমেরিকার অর্থনীতিবিদ পুল সুইজি কিভাবে ইউরোপের সামন্ততন্ত্রের পতনকে ব্যাখ্যা করেছেন? পূর্ব ইউরোপে সামন্ততন্ত্র টিকে থাকার কারণ লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। এরপরে 10 নম্বর প্রশ্ন, চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতির সংকট দেখা দিয়েছিল কেন? তারপরে 11 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো? তুমি কি মনে করো এই সংকট সর্বত্রগামী ছিল? তারপরের প্রশ্ন, একজন ভূমিদাস বা সার্প তার মায়ের গর্ভ থেকে পূর্ব নির্দিষ্ট প্রভুর অধীনে ভূমিদাস রূপে চিহ্নিত হতো, তুমি কি এই মতের সাথে একমত? এরপরে 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, রেনেসাঁ বলতে কী বোঝো? রেনেসাঁর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, রেনেসাঁ শব্দটি মধ্যযুগীয় সংস্কারের বেড়াজালে আবদ্ধ মানুষের মুক্তি ও দুঃসাহসিক চিন্তাধারার পুনর্জন্মকে বোঝাই, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলন বা রিফরমেশনের কারণ ও গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো মহাদেশীয় রিফরমেশন বা রেনেসাঁ ইংল্যান্ডের রেনেসাঁ থেকে পৃথক ছিল? ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। জন ক্যালভিনের মতাদর্শ আলোচনা করো। তুমি কি মনে করো রিফরমেশনের অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলন আক্রমণাত্মক দিকে ক্যালভিনবাদের মধ্যে পরিস্ফুট হয়েছিল? তারপরের প্রশ্ন, তুমি কি মনে করো যে বিপরীত চরিত্র হওয়া সত্ত্বেও রেনেসাঁ ও রিফরমেশন যৌথভাবে ইউরোপের আধুনিকতা নিয়ে এসেছিল? তারপরের প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। মানবতাবাদ কিভাবে রেনেসাঁর চিত্র ও স্থাপত্যে প্রতিফলিত হয়েছিল? মানবতাবাদ বলতে কী বোঝো? নাগরিক মানবতাবাদ সম্পর্কে একটি টিকা লেখো। ধর্ম সংস্কার কী বা ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো? আলোচনা করো। রেনেসাঁ বা নবজাগরণের সামাজিক ভিত্তি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ইতালিতে কেন প্রথম নবজাগরণ বা রেনেসাঁ দেখা দিয়েছিল? তারপরের প্রশ্ন, ফ্লোরেন্সের প্লেটো একাডেমির গুরুত্ব আলোচনা করো। সোসাইটি অফ জেসাস সম্পর্কে একটি টিকা লেখো। নতুন সামাজিক চিন্তাধারার বিকাশে রেনেসাঁর অবদান বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। সাহিত্যের উপর মানবতার প্রভাব আলোচনা করো। নবজাগরণে মুদ্রণ বিপ্লবের অবদান বিশ্লেষণ করো। 20 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল? ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কার বলতে কী বোঝো? এর ফলাফল কী ছিল? 2 নম্বর প্রশ্ন, পঞ্চদশ শতকের শেষ দিকে ইউরোপের মানচিত্র অঙ্কনের বিকাশ সম্পর্কে আলোচনা করো বা লেখো। 3 নম্বর প্রশ্ন, বাণিজ্যবাদ বলতে কী বোঝো? অথবা ইউরোপের অর্থনীতিতে মার্কেন্টিলিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। তারপরে 4 নম্বর প্রশ্ন, ষোড়শ শতাব্দীর মূল্য বিপ্লবের কারণ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ইউরোপের অর্থনীতির উপর মূল্য বিপ্লবের কী প্রভাব পড়েছিল? এগুলো অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, কারণ এই অথবা অনুযায়ী প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। তারপরে বোস্টন টি পার্টি কি, এর তাৎপর্য কী ছিল? সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তর প্রসঙ্গে উত্তরণের বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পুঁজিবাদ কি? পুঁজিবাদের আবির্ভাব কিভাবে ঘটে? সামন্ততন্ত্রের বিবর্তিত রূপ কি পুঁজিবাদের মধ্যে পরিস্ফুটিত হয়েছিল? 10 নম্বর প্রশ্ন, ইউরোপীয় মহাদেশে শিল্প অর্থনীতির অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম কেন সংগঠিত হয়েছিল? 12 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব কি মূলত রক্ষণশীল ছিল? এখানে সমস্ত প্রশ্ন অথবা দিয়ে তুলে ধরা হয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। কেউ দামাদামি করবো মনে করলে অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না। আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস। আর তোমরা যদি নিতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। 250 টাকা একটি পেপারের জন্য, 2টি পেপারের জন্য তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না 4-5 মাস ধরে। সেই সঙ্গে তোমাদের প্রচুর অর্থ ব্যয় হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমাদের যাতায়াত খরচ, টিফিন খরচ সহ বিভিন্ন ধরনের খরচ তোমাদের হয়, যাতে একটা সেমিস্টারে তোমাদের হিসাব করতে গেলে প্রচুর টাকা খরচ হয়।
তাছাড়া তুমি যেদিন নোট সংগ্রহের জন্য যাও সেই দিন 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা তোমার সময় লস হয়, সেই সময়েরও মূল্য রয়েছে। তাই তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে না বেরিয়ে তোমরা আমাদের এই নোটসগুলো সংগ্রহ করো। এইগুলো পড়লে তোমরা 100% কমন পাবে, আর তোমরা যেখানেই যাবে সেখানেই আমাদের এই নোটসগুলোই তুমি বসে বসে লিখে আসবে। এতে তোমাদের খুব লাভ নেই, তাই আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করলে তোমরা উপকৃত হবে। নোটস সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে নোটস সংগ্রহ করব মনে করলে তবেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, নইলে মেসেজ করবে না। তারপরে দেখো লাস্ট ইউনিট থেকে, ইউনিট 4 থেকে প্রশ্ন, 30 বছরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করো। তুমি কি সহমত যে 1648-এর ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন করেছিল? এটি তো অনেকগুলো অথবা রয়েছে। এরপরে স্পেনের উত্তরাধিকার যুদ্ধ বলতে সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, ইসাবেলা ও ফার্দিনান্দের নেতৃত্বে স্পেনের উত্থান বা স্পেনের জাতিরাষ্ট্র গঠন সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রাথমিক পর্বে জাতিরাষ্ট্র হিসাবে স্পেনের উত্থান ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইংরেজদের গৃহযুদ্ধ 1642 থেকে 1652-এর অবদান কী ছিল? তারপরে 8 নম্বর প্রশ্ন, ফ্রান্স একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে কার্ডিনাল রিচলুর ভূমিকা কী ছিল? এরপরে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি নতুন গণতান্ত্রিক রাজনীতির জন্ম দিয়েছিল? 10 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী ছিল? এই যুদ্ধের তাৎপর্য লেখো। তারপরে 11 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে 1976 আমেরিকাবাসীদের সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 12 নম্বর প্রশ্ন, 15 শতকে পর্তুগিজরা কিভাবে আমেরিকা আবিষ্কার করেছিল, অথবা আমেরিকা আবিষ্কার বা নতুন বিশ্ব আবিষ্কারের ইতিহাস বিবৃত করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন বা সিলেবাস ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। মেজরের একটি পেপারের জন্য, দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা দুটো পেপারের নোটস রেডি হয়ে গেছে, তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই আজ আর দৌড়াদৌড়ি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি পাঠাতে হবে। তোমরা যদি এডিট করে রিসিপ্ট কপি পাঠাও তাহলে তাদের নোটস দেওয়া হবে না, কারণ আমাদের টাকা পেমেন্ট রিসিভ না হওয়া পর্যন্ত তোমরা নোটস পাবে না। তাই তোমরা অনেকেই যে ডুপ্লিসিটি করছো, সেই ডুপ্লিসিটি তোমরা ত্যাগ করো, কারণ ডুপ্লিসিটি করলে তোমরা নোটস পাবে না। অরিজিনাল পেমেন্ট করো এবং নোটস সংগ্রহ করো। এবার দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরে পিডিএফ কপির ডেমো অনেকে দেখতে চাও, সেই ডেমো দেখে নাও। যেভাবে প্রশ্ন রয়েছে সেইভাবে সিরিয়াল বাই সিরিয়াল উত্তর রয়েছে। প্রশ্ন এবং উত্তর পরপর সুন্দর করে পয়েন্টস আকারে লেখা রয়েছে। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারলে খুব ভালো মার্কস পাবে। আর তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে একদম নিশ্চিন্তে তোমরা এইগুলোই পড়বে এবং পরীক্ষায় তোমরা এইগুলোর মধ্য থেকেই তোমরা 100% কমন পাবে। তোমরা এই নোটসের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো, সেটার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে আজকেই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, কারণ এই 500 টাকার নোট সংগ্রহ করতে গিয়ে তোমাদের প্রচুর অর্থ ব্যয় হবে এবং সময়ের ব্যয় হবে। তাই এত সময় এবং অর্থ ব্যয় না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। একটি পেপারের জন্য 250 টাকা, মেজর পেপার 250, মাইনর পেপারও 250। তাই তোমরা যে বিষয় লাগবে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নাও। প্রতিটি পেপারের নোটস পাবে, সময় লাগবে। তোমরা চাইলে তোমাদের বিষয়গুলো কি লাগবে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা বলে দেব সেই বিষয়ের নোটস তোমরা পাবে কিনা। তাই দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে পরীক্ষার আগে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।